প্রথম ভালোবাসাটা আমার কাছে এখনো বন্দি আমার ঘড়ির কাটায়। ভাইরা আমার মা একসাথে খাইতে বসতাম, আমার বাবা মারা যাওয়ার পর টেবিল আর একসাথে কেউ কখনো খাইতে বসি নাই। প্রপার্টির জন্য তোর মাকে কোনোভাবে তাবিজ করতেছে। এখন এটা ব্যাপারটা হচ্ছে অনেকে মানে, আবার অনেকে মানে না জিনিসটা। মা কি ধরনের ব্যবহার করতো তোমার সাথে? মানে অল্পতে খিটখেট করতেছে, মানে খিটখেট আমার সাথে ঠিক মতো কথা বলে না। আগে যেমন চুপচাপ ছিল সে চুপচাপ থাকে না। মাসের পর মাস নাই সেটা মিস করতো না, সেটা কোনোভাবে মিস করতো না। তুমি ফিরে আসলে মা কিছু বলেছিল? ফিরে আসার পর কোনো কিছুই না। সে আমাকে জিজ্ঞাসা করে নাই যে কোথায় ছিল না ছিল, আমাকে কোনো কিছু না। বাসায় গেছি আমি, আমার রুমে গেছে, সে জিজ্ঞেস করতো না কই ছিলি। কত মাস পর ফিরে আসলে? আমি 6 মাস পর ফিরে আসি। একটাবার বলেওনি কই ছিলি বাপ, কি খাইছিস? আমাকে জিজ্ঞেস করে নাই। তারপর আসার পর আমি, আমার মেজু ভাই বলছে যে ও কিন্তু চিটাং ছিল এই সেই। তুমি তোমার মায়ের কথা বলছো, রাইট? হ্যাঁ, একটাবার জিজ্ঞেসও করে? সে আমাকে একটাবারও জিজ্ঞেস করে নাই। বড় ভাই তো করবে না, সেটা তো বলেছই। বড় ভাই করে নাই। আর তার কিছুদিন পর সে বিয়ে করে। ওকে, সে বিয়ে করার পর দেখা গেছে সে আলাদা হয়ে মানে আলাদা হয়ে যায়। যাই হোক, ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্টের পর যখন একটু স্বাভাবিক হলে সবাই তখন তোমার প্রশ্ন আর গুরুত্ব মানে আবার সেই আগের মতো, মানে সেই রকম আগের মতো ট্রিট করে। তো তারপর দেখা গেছে কি আমাকে না সেই ধরনের মানে করোনার কারণে আমিও মানে তাদের থেকে একটা জিনিস চাইলে পাইতেছি না। একটা ছেলে বড় হইতেছে, আমার একটা হাত খরচ আছে, আমার লাইফে একটা কিছু করতে হবে। যদি বলতাম বিজনেস করবো, ব্যবসার ভিতরে কোনো টাকা দেওয়া যাবে না, কিছুতেই দেওয়া যাবে না। মোট কথা যা করার তুমি নিজে করে নাও। তা আমার একটা দাবি থাকতো সবসময়, আরে আজব আমাদের যতটুকু আছে, বড় ভাই যদি মার্কেটে বসে, ঠিক আছে আমিও তো বড় হইতেছি, তাহলে আমার একটা অধিকার দাও। আমিও যেহেতু কিছু করতেছি না, আমিও মার্কেট অফিসে বসি, আমিও দোকানপাট দেখাশোনা করি। আমাকে সেটা দিবে না, বলো ও একা দেখতেছো, একা দেখুক, তুমি পারলে নিজে একটা কিছু করে নাও। এটা তো কোনো কথা না। যাই হোক, আমি এটাও মেনে নিছি। একটা জায়গায় যে জব করব বা কিছু করব, সেই জায়গায় দেখা গেছে সেই জায়গাতেও আমার বড় ভাই সবসময় আমাকে একটা ভেটো দিত। মানে দেখা গেছে যে আমি যদি একটা জায়গায় জব করতে গেছি বা কিছু করতে যাব, তখন দেখা গেছে ওই জায়গাটায় সে আগে লোক দিয়ে যে উল্টাপাল্টা বইলে আসতো, যার কারণে সে আমাকে মানে ওই জায়গাতে আমার সে নিত না। তারা জবের ব্যাপারে আমাকে কখনোই করতো না। আর আমি ভারী জব করতে পারতাম না, কারণ আমাকে ডক্টর অলমোস্ট বলে দিছে যে হার্টের পেশেন্ট, তোমার ট্রিটমেন্ট হয়েছে, বাট তুমি 12 মানে মৃত্যুর আগ পর্যন্ত তুমি রোগী, তুমি ভারী কিছু করতে পারবা না। একবার দোতলা পর্যন্ত ওঠার পর সিঁড়ি 3 তলা উঠতে গেলে তোমার রেস্ট নিয়ে করতে হবে। আমার সব কিছু তো অনেক নিয়ে দিয়ে দেয়। আর হ্যাভি কাজ তো আমাকে মানা করে দিচ্ছে যে এটা পসিবল, এটা করতেই পারবা না, নেক্সটে তোমার কিন্তু পরে দেওয়া যে ব্লক হয়ে যাবে, রিং পরাতে হবে। যাই হোক, এভাবে অনেক কয়েকটা বছর যায়। আমি এগুলো মানে মেন্টাল সহ্য করতে করতে নিজের মতো করে একটু টুকটাক করতাম, নিজেরটা নিজে নিয়ে চলতাম। বাসা থেকে হয়তো বা দেখা গেছে 4-5 হাজার টাকা দিয়ে দেওয়ার সময় এরকম টাকা দিতাম, এটা নিয়ে চলতাম। আমি তখন মানা করতাম না। যখন আমার লাইফের একটা গুছানোর সময় আসলো, তখন দেখা গেছে যে তাদের থেকে আমি ভালো কোনো ট্রিট পাইতাম না। ইভেন এমন হয়েছে যে আমার লাইফের একটা ঘটনা আছে এরকম, যে আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, খুবই ভালো ফ্যামিলির, এবং ওর বাবা বাংলাদেশের একজন গভর্নমেন্টের অনেক উপরের লেভেলের গভর্নমেন্টের, মানে অনেক বড় পর্যায়ের আর কি সে। তো তার মেয়ে দেখা গেছে যে আমার বাসার নিচে আসছিল, সে আমাকে বিয়ে করতে চাচ্ছিল। তো বিয়ে করতে চায় বিধায় সে আমাকে আমার বাসা থেকে ব্ল্যাকমেল করে যে মানে তুমি যদি আমার বিয়ে না করো আমি সুসাইড করবো, এই সেই। এর ভিতরে আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ মানে গার্লফ্রেন্ড, আমার একটা ভালো ফ্রেন্ড ছিল সে। আচ্ছা। তো আমি তাকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করতাম, সে আমাকে ফ্রেন্ড না তার থেকে বেশি ভাবতো। তো এর আগে হচ্ছে আমার 2 ভাই অলমোস্ট বিয়ে কমপ্লিট, আমার 2 ভাই বিয়ে করে ফেলছে। তা আমার কথা হচ্ছে আমিও বড় হয়েছে, আমার একটা সেটেলমেন্টের সময় আসছে, ঠিক আছে ফাইন। তো ওকে আমি অনেক বুঝিয়ে দেওয়ার জন্য মানে ওকে বললাম যে দেখো বিয়ে করতে অনেক টাকা খরচ হয়, সে আমাকে অনেক টাকা দিয়ে দেয়, প্রায় 2 লাখ টাকা নিয়ে আসছিলো সে বাসা থেকে। তো আমি চিন্তা করলাম যে আমার একটা ফ্রেন্ড সে, আমি কখনো কোনো মানুষের কাছে নেগেটিভ হতে চাই না। আমি একটা মেয়েকে নিয়ে যদি ঢাকার বাইরে একদিন কোথাও থাকে, মানুষ সেটাকে নেগেটিভ দেখবে। কিন্তু আমি আমার সাথে 3টা ফ্রেন্ড নিয়েছিলাম, ওকে নিয়ে আমি ঢাকার বাইরে যাই ওর কথা মতোই। এর ভিতরে অলমোস্ট আমাকে র্যাব দিয়ে ওর বাবা খুঁজে আমাকে মিরপুর থেকে অ্যারেস্ট করে 4 দিন পরে। সেখান থেকে নিয়ে যাওয়ার পর আমাকে র্যাব স্পেশাল টিমে নিয়ে যায়, আমাকে অনেক টর্চার করে সেখানে এই মেয়ের জন্য। তখন আমি যেটা শুনছিলাম, ওর মা আমাদের বাসায় ফোন দিছিল। এই মেয়ের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক না, আমি জাস্ট ওটা বুঝাইতাম যে দেখো তুমি যেটা চাইতেছো। হ্যাঁ, আমি ওকে হঠাৎ করেই ও সিদ্ধান্ত নেয় তোমাকে, ও আমাকে বিয়ে করতে চায়। তারপর তাকে নিয়ে যাও সাথে 2-3 জন বন্ধুকে নিয়ে যাও, বাসায় ছেলে দেখতে আসবে। যদি ও তখন মেডিকেলে ইন্টার্নি করতেছিল। তো ও যে তোমার প্রশ্নে এরকম ভালোবাসা বা এরকম এই ফিলটা, এটা কখনো আগে টের পাওনি? আমি বুঝতাম, কিন্তু ওদিন যে এভাবে চলে আসবে সেটা বুঝি না। তখন তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে, ও যেহেতু ডিসিশন নিচ্ছে বাইরে যাওয়ার, যাও। কিন্তু আমার সাথে ফ্রেন্ড রাখছি যেন একা যদি যাই সেটাকে মানুষ নেগেটিভই ভাববে। একদমই তাই। এবং ওর বাবা তখন র্যাব দিয়ে তোমাকে অ্যারেস্ট করে, আমাকে ঢাকা থেকে মানে টর্চার করে। তারপর তো আমাকে যখন অনেক টর্চার করা হয়, তো আমাকে থানায় হ্যান্ড ওভার করা হয়। সেখানে মেয়ে এসে নিজেই স্টেটমেন্ট দেয় যে
বনি আমাকে বাসা থেকে নিয়ে যায় না, আমি বনির বাসা থেকে বনিকে নিয়ে গেছিলাম। আর অলমোস্ট বনি কখনো বিয়ের জন্য রাজি না, কিছুই হয় নাই। আমি বলছি তুমি যদি আমার সাথে না যাও আমি সুসাইড করব। বনি ভয় আমার সাথে গেছে, আর কিছুই না। যার কারণে থানাতে আমার নামে কোনো মামলাও নেয়, কিচ্ছু নেয় নাই। থানা থেকে ওসি ওর বাবারা বলছে যে আমি তো মামলা নিতে পারবো না। দ্যাটস গ্রেট, সব ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার যেহেতু করে দেয়। মেয়েটি ওই সাহসটা দেখিয়েছে। হ্যাঁ, থ্যাঙ্কস টু দ্যাট গার্ল। অবশ্যই আমি Okay, তাকে তারপর? থ্যাঙ্কস দিই। তো তারপর আমি যখন ওখান থেকে বের হই, বের হওয়ার পর আমার মেজো ভাই আমাকে বলে যে দেখ ওর মা ফোন দিছিল বাসায়, ফোন দিয়ে বলছে যে আপা দেখেন ও যেহেতু এটা করছে, এখন আপনি কি সমাধান চান, প্রয়োজনে আমরা আপনাদের সাথে কথা বলি। আমার মা আর আমার বড় ভাই ফোনে তাদেরকে যাতা কথা বলে, যাতা কথা বলার কিন্তু পর যাদের সাথে যাতা কথা বলছে তারা পারিবারিকভাবে যথেষ্ট এস্টাবলিশড, অনেক ওদেরকে রিফিউজ করার কোনো কারণ নাই। কিচ্ছু করার নাই, কারণ তাদের লেভেলে আমি যদি তাদের ফ্যামিলির সাথে ইনভলভ হই, তোমার আমার পারিবারিক লেভেলটা এবং তুমি reputation অনেক ব্যক্তিগতভাবে উপরে চলে যায়, ওদের চাইতে স্ট্যাটাস অনেক বেশি, অনেক তাদের বেশি বেড়ে যাবে। চাইলেই কম্প্রোমাইজ করতে পারতো, কিন্তু তাদের সাথে মিসবিহেভ করা হয়। অনেক মিসবিহেভ করে। ইভেন আমার Okay. মা এমনও বলে যে আমার ছেলের তো আমি ঘরে জায়গা দেবো না, আপনার মেয়ের আমি কেন দেবো। ওকে, তারপর? তো যখন বলে যে আমার মেয়েকে তো আমি আমার ছেলের আমি ঘরে জায়গা দিব না, আপনার মেয়ের আমি কিভাবে দিব, আর আপনার মেয়ে কি দেখে আমার ছেলের সাথে গেছে, আপনার মেয়ে মেডিকেলে পড়তেছে, এত ভালো মেয়ে, আমার ছেলের পিছে কি দেখে আসছে। তো এটা আমি আসার পর আমার মেজো ভাইয়ের থেকে শুনি যে দেখ ওরা কিন্তু ভালো একটা প্রপোজাল দিছিল, এই বড় ভাই আর আম্মা মিলে এই কাজটা করছে, নাহলে তোরে মারতো না। ওর বাবার ওই যে অপমানগুলো হয়েছে না, এই জিদ্দের কারণে তোরে এই কাজটা করাইছে। যাক আমি বাসায় চলে আসছি, আম্মুরও বলে যে তোমার সমস্যাটা কি হইলো। মানে ওই ফ্যামিলির মেয়ে, ইভেন আমার আন্টিরা যখন জানছে তারাও তারা বলছে যে আপা এত ভালো জায়গায় যদি ওরও বিয়ে হইতো, আপনাদের প্রচণ্ড পরিমাণ নাম থাকতো, অনেক ভালো লেভেল আপনারা থাকতেন, কী কারণে আপনারা এই কাজটা করতে গেছেন। তা আমার আম্মার তেমন কিছু তাদেরকে উত্তর দেন। আমার আম্মা বংশের বড় তো, আর আমার আন্টির একটা জিনিস ভালো যে বড় বোন মানে একবার যদি একটা কিছু বলে সে রেসপেক্ট করে। আমার আম্মা বলছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তারা আর এটা এখানে কোনো হস্তক্ষেপ করে নাই। তো এই কাহিনীটা চলে যাওয়ার পর দেখা গেছে যে মানে আমিও কারোর সাথে কোনোভাবে ওর সাথে ওর জড়াই নেই, ওর সাথে কথা বলি নেই, থানাতে স্টেটমেন্ট দিয়ে আসি। তো এখান থেকে আসার পর আমার বিয়ের ব্যাপারে বা আমি লাইফে আলাদা হব এই ব্যাপারে কখনো আমার ফ্যামিলি ডিসিশন নিত না। আর যখন আন্টিরা বলতো যে ওর তো আপনার 2 ছেলে বিয়ে করছে, ওরে বিয়ে দেন, বিয়ে দেওয়ার ব্যাপারে আমাকে কোনো কিছু বলতো না, কখনোই বলতো না। তারা আম্মা বলতো যে সময় হোক সময় হোক। আমিও মাঝে মাঝে বলতাম যে মানে আমার কি লাইফে আমি কি কিছু করতে পারবো না, সময় হোক, পরেরটা পরে বুঝবো, ঠিক আছে। আর আমার বড় ভাই সব জায়গায় বলতো যে আমি অসুস্থ মানুষ, আমার কে বিয়ে করবে। তোমার কথা এভাবে বর্ণনা করতো? হ্যাঁ, যে অসুস্থ, তার সারা হার্টের জীবন রোগী, অসুস্থ, ট্রিটমেন্ট হইছে, কোনো বিয়ের দরকার না, চাকরি দরকার না, অথর্বের মতো কিচ্ছু দরকার নাই, পড়ে থাকো। তো যাই হোক, এভাবে করে অনেক দিন যায়। এগুলো শুনতেছি প্রায় লাস্ট 30 মিনিটস। তোমার পরিবার, স্পেশালি তোমার বাবা চলে যাওয়ার পর তোমার ভাই এবং তোমার মা কি পরিমাণ ডিপ্রাইভ করেছে সেই গল্প তুমি বলছিলে অফ ইয়ারে, যে তোমার ভালোবাসার মানুষও আসে তোমার জীবনে, তোমার বন্ধুরাও তোমার জীবনে থাকে, যারা আস্তে আস্তে করে তোমার কাছ থেকে সরিয়ে যায়। এই গল্পে যাইতে যাচ্ছি আমরা এখন। আসলে আমি যখন একজনের সাথে সিরিয়াসলি ইনভলভ হয়ে যাই, একদম বিগিনিং টু এন্ড সবকিছু ডিটেলে শুনতে চাই। মানে ফার্স্ট অফ অল যখন আমি ওর সাথে পরিচয় হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। এটা আরেকজন, ওই মেয়ের কথা তো বলছো না? না, ওর গল্প তো ও শেষ। তো জাস্ট আমার ফ্রেন্ড ছিল, আমি সেখানে শেষ করে দিয়েছি। নিজেকে সরিয়ে নিয়ে আসলে তারও 2 দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম তুমি ভালোবাসার সম্পর্কে কারোর সাথে জড়িয়ে গেলে, কিভাবে? তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে বলতে গেলে যে আমার একটা ফ্রেন্ডের ভাবির সাথে, মানে ভাবিকে বাইরে থেকে টাকা পাঠাইছিল ভাইয়া, তো ওই টাকাটা দেওয়ার জন্য আমার ফ্রেন্ড আমাকে নিয়ে যায়। তো ওইখানে আমি ওই ভাবির কাজিনকে দেখি। তা আমার ফ্রেন্ডকে তখন বলি যে আমার আসলে ও কি হয়তো ওর ছোটো বোনের মতো, আমার ওর সাথে ভালো লাগছে, তো আমাকে পরিচয় করা দেয়। পরিচয়ের পর থেকে ওর সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়, ধানমন্ডিতে থাকে, খুব একটা ভালো সম্পর্ক হয় ওর সাথে আমার। তো তখন স্কুলে পড়ে। দিস ফার্স্ট লাভ। এর আগে কখনো প্রেমে পড়েছো? না, আসলে প্রথম ভালোবাসাটা আমার কাছে এখনো বন্দি, আমার ঘড়ির কাটায়। আমি এখনো ঘড়ি পড়ি না, কারণ আমার সেই ঘড়িটা এখনো 5টা 13 মিনিটে থেমে আছে যখন আমি ফার্স্ট ওকে দেখি। মানে যে মেয়ের গল্প করছো, দিস ইজ দ্য ফার্স্ট লাভ, রাইট? ওকে। তো যেদিন আমি ওর সাথে তখন কথা, মানে আমার ওই ফোনে কথা বলার পর ফার্স্ট দেখা করতে যাই লেকে, আমি ওকে আমি যখন ফার্স্ট দেখি আমার ঘড়িটাতে বাজতেছিল হচ্ছে 5টা 13 মিনিট। আমি ঘড়িটা ঠিক অমনে খুলে রেখে দিয়েছিলাম। তো যখন বলছিল আমাকে ঘড়ি খুলছো কেন, তখন আমি ওরা বলছিলাম যে এই সময়টা আমি আজীবন ধরে রাখবো। ওই ঘড়িটা আমার কাছে এখন ওইভাবেই আছে বাসায়। তো ও তখন স্কুলে পড়ে, তো ওইখান থেকে ওর সাথে আমার একটা রিলেশন হয়, খুব ভালো একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার পরে আমি সবসময়, তোমার প্রথম ভালোবাসা মানুষের একটু বর্ণনা দিবা নাকি? আসলে
মানে মানুষ তো অনেকভাবে অনেক মানে তার স্পেশাল না, মানুষের তোমার মতো করে expression বলো দেয়। না। আসলে আমি ওর ভিতরে না একটা মায়া পাইছি। আমার সর্বপ্রথম আমি যদি ওর থেকে একটা কিছু পেয়ে থাকি মায়া, কারণ কি আমি আমার ফ্যামিলি থেকে না ভালোবাসাটা পাই না। আমি আমার ফ্যামিলি থেকে না মায়া বাবা- জিনিসটা পাই বাবা নাই। চলে যাওয়ার বাবা পর। চলে যাওয়ার পর থেকে আমি মায়া জিনিসটা পাই না, যে আমি ঘরে যাব আমার ওই টেবিলটা এখন আছে যেই টেবিল আমরা ভাইরা আমার মা একসাথে খাইতে বসতাম। আমার বাবা মারা যাওয়ার পর ওই টেবিল আর একসাথে কেউ কখনো খাইতে বসি নাই। তো আমার মার থেকে আমি না মায়াটা পাই না। ढाका FM 94.4